আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। বরাবরের মতো এমএ শেষ পর্বের ছাত্রদের জন্য হাজির হয়ে গেছি আমি ফেরদৌসী হক, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। তো মাস্টার্সের শেষ পর্বের ছাত্ররা, তোমরা নিশ্চয় ভালো আছো, জীবন যুদ্ধে নিশ্চয়ই জয়ী হয়ে আছো। সত্যি একটা বিপরীতমুখী পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে আমরা এখন আর ভয় পাই না, এখন আমরা সাহসী হয়ে গেছি। মনে হচ্ছে আমরাই জয়ী। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য বলাকা কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা, যেটা বলাকার ৩৬ নাম্বার কবিতা নামে পরিচিত, এই কবিতাটা বিশ্লেষণ করে বলাকা কাব্যের কবিতা পাঠ বিশ্লেষণ আমি আজকে শেষ করব। তো দেখি আমরা আমাদের আজকের বিষয়টা দেখো শিক্ষার্থীরা, বলাকা কাব্যের ৩৬ নং কবিতা বিশ্লেষণ। তো এই ৩৬ নাম্বার কবিতাটা আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, আর এই কবিতাটার মধ্য দিয়ে আমি বলাকার কাব্য পাঠ শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে আমরা বলাকা কাব্যের মূল ভাবে প্রবেশ করব। মোটামুটি বেশ কিছু কবিতা আমরা পাঠ করেছি। আমি আগেই বলেছি যে সবগুলো কবিতা পাঠ করা আমাদের পক্ষে সম্ভব না। এখানে মোট ৪৫টি কবিতা রয়েছে। তো ৪৫টি কবিতা সবগুলো আমি বিশ্লেষণ করিনি। ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বেশ কিছু কবিতা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তার মধ্যে আজকে হচ্ছে বলাকা কাব্যের নাম কবিতা, যেটা ১৩২২ সালের কার্তিক মাসের সবুজ পত্রে বলাকা শিরোনামে প্রথম প্রকাশিত হয়েছিল। তো মনে থাকবে ১৩২২ সালের কার্তিক মাসে সবুজ পত্রে কবিতাটার নাম কিন্তু বলাকা নামেই প্রকাশিত হয়েছিল। আমি প্রায় প্রত্যেকটা ক্লাসে বলছি যে যখন এই কবিতাগুলোকে কাব্যগ্রন্থ আকারে প্রকাশ করা হয় তখন কবি একটা বিশেষ কারণে নামগুলো আর দেননি, সে কারণটা আমি বলেছি, বিশ্লেষণ করেছি। তো জানো, এই যে কবিতাটা, এই কবিতাটি কিন্তু কবি কাশ্মীরের শ্রীনগরে বসে লিখেছিলেন। কাশ্মীরের শ্রীনগরে তিনি এই কবিতাটা লিখেছিলেন। এর পিছনে একটা কাহিনী আছে। যেমন কবি সন্ধ্যাবেলা বজরার ছাদে বসেছিলেন, সে সময়ে এক ঝাঁক বলাকা তার ঠিক মাথার উপর দিয়ে উড়ে গেল, এবং সেটা দেখে সঙ্গে সঙ্গে কবিচিত্তে যে একটা ভাব তরঙ্গ সৃষ্টি হয়েছিল, সেটাই তিনি এই কবিতায় প্রকাশ করেছেন। এই কবিতার বিষয় এবং নাম থেকেই কিন্তু সমগ্র বইয়ের সবগুলো কবিতা লিখে এই কবিতাগুলোর নামকরণ করা হয়েছে বলাকা। আমি আবার বলছি, মানে এই যে ৩৬ নাম্বার কবিতাটা, এই কবিতাটার বিষয় এবং নাম থেকেই তিনি পুরো বইয়ের নাম লিখেছেন বলাকা। তো আমরা আগে কবিতাটা পড়ি, তারপরে আমরা দেখি যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন কবিতাটার মাধ্যমে। তো আমরা কবিতাটা শুরু করি। কবিতাটা আমি তোমাদের সামনে রেখেছি, দেখি আমরা কবিতা পাঠে প্রবেশ করি।
কবিতার প্রথম স্তবক শুরু করছি। ৩৬ নম্বর কবিতা। এখানে তিনি প্রথমেই যা দিয়ে শুরু করেছেন সেটি হলো, সন্ধ্যার আগেই ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুলে নিয়ে কালো জলে, অন্ধকার গিরি তটতলে দেউদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরে। দেখো এই স্তবকটাতে কবি কি বলতে চেয়েছেন। দেখো সেখানে তিনি প্রথমে বলছেন যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, অর্থাৎ এখানে কবি ঝিলমে যে জায়গায় তিনি বসেছিলেন সেখানে মানে ঝিলম নদীটার কথা এখানে বলা হয়েছে। এই ঝিলম নদীটার কি করে এসেছে, যে এই কবিতাটা আমরা এর আগে বলেছি কাশ্মীরের শ্রীনগরে কবি লিখেছিলেন। তখন তিনি ঝিলম নদীর একটা বজরার মধ্যে থাকতেন। একদিন সন্ধ্যাবেলা ধীরে ধীরে এই ঝিলমের জলে অন্ধকার নেমে আসে, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তখন তিনি বজরার ছাদেই ছিলেন। ওপারে অন্ধকার জমাট হয়ে আসছে, নদীর স্রোত যেন কালো হয়ে গেছে, চারিদিকে কোনো শব্দ নেই, নিস্তব্ধতা। এমন সময় বুনো হাঁসের দল হঠাৎ তারা মাথার উপর দিয়ে উড়ে গেল। এই পদ্মা বক্ষে বাসকালে এই আকাশে হাঁসের পাখার যে ঝাপটা অনেকবার কবির মাথার উপর দিয়ে যেন অট্টহাসের মতো হা হা করে চলে গেছে, চমক লেগেছে। এরকম একটা দৃশ্যটা দেখে কবির মনে হলো যে যে জায়গাতে তিনি ছিলেন সেখানে যখন নদীর উপর অন্ধকার নেমে আসছে তখন মনে হচ্ছে যেন স্রোতটা তো বেঁকে গেছে, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত নদীটাকে একটা বাঁকা তলোয়ারের মতো দেখাচ্ছে। ঝিলমের জল ঝিলমিল করছিল, তার উপর অন্ধকার যেন নেমে এলো। যখন অন্ধকার নদীকে মানে ঠিক ঢেকে দিল তখন কবির মনে হলো যেন একটা তলোয়ার খাপের মধ্যে ঢুকে গেছে। যেমন ভাটার শেষে জোয়ার আসে তেমনি দিনের আলো আস্তে আস্তে নিভে গেলে রাত্রির জোয়ার কি করে কালের বন্যা যেন নিয়ে এলো। নদীর ধারের রাস্তার পরপারে পাহাড়ের পায়ের কাছে যে দেবদারু গাছগুলো সারি সারিভাবে দাঁড়িয়েছিল সেই পাহাড়ের নিচেটা যেন আরও ঘন অন্ধকারে আবৃত বলে মনে হচ্ছে। মানুষ যেমন স্বপ্নের মধ্যে ভয়ে চেঁচিয়ে ওঠে, চিৎকার করে কথা বলতে চায়, কিন্তু মনে হয় কণ্ঠটা যেন কেউ চেপে ধরে রাখে, শব্দ ঠিক বের হয় না। তেমনি পাহাড়ের তলায় সে দেবদারু গাছগুলো যেন একটা অস্পষ্ট আলোতে যেন আচ্ছন্ন হয়ে যাওয়াতে কবির মনে হচ্ছে পাহাড় আপনাকে ব্যক্ত করবার প্রাণপণ একটা প্রয়াস করছে কিন্তু পারছে না। ঠিক স্বপ্নে মানুষ যেমন চিৎকার করে কিন্তু সেই চিৎকার যেন শোনা যায় না, মনে হচ্ছে আমার কথা কেউ শুনছে না, এরকম একটা অবস্থার তখন সৃষ্টি হয়েছে। কবির মনে হয়েছে সেই যে আচ্ছন্ন অন্ধকার যেন পাহাড়ের গুমরানো একটা শব্দ, যেন পুঞ্জীভূত একটি ধ্বনি। তাই তিনি বলছেন মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে ঘুমরে। সেই আচ্ছন্ন অন্ধকার যেন সৃষ্টির অব্যক্ত একটা গুমরানো একটা শব্দপুঞ্জের জন্য একটা জমাট একটা রূপ। তারপরে প্যারাটাতে আমরা দেখি তিনি কি বলছেন।
দ্বিতীয় স্তবকে তিনি বলছেন, সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী, গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি, উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির গগন, শিহরিল দেওদার বন। এই যে প্যারাটা, এই প্যারাটার মধ্যে কবি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, এই যে নদীর জল অন্ধকারে ঢেকে গেছে, মানে স্রোতে সেটা দেখা যাচ্ছে না, এমন একটা নীরব নিস্তব্ধ সময়ে তিনি যেন শুনতে পেলেন ঠিক তার মাথার উপরে হংস শ্রেণীর একটা শব্দের বিদ্যুৎ ছটা যেন একটা হুস শব্দের ঝলক দিয়ে কোন দূর দেশে যেন চলে গেল। তিনি বলছেন যে আমি কতবার এমনি পদ্মার বোট থেকে এই যে হুস শব্দ শুনে মনে করতাম যেন ভুতুরে কোনো অশরীরী আত্মা যেন অট্টহাসে হাসছে। আসলে এরা কি? এরা হংস বলাকা। তাই তিনি কবি বলছেন, হে হংস বলাকা, ঝঞ্ঝার মদ খেয়ে মাতাল তোমাদের পাখা যেন শব্দের ঝড় বইয়ে দিয়ে গেল। আর সুপ্ত আকাশ চমকে উঠল, ভাবল হঠাৎ এ কি হলো। একটা অট্টহাস্য দূর থেকে দূরান্তরে তরঙ্গ বিস্তার করে যেন চলে গেল। ইন্দ্রলোক থেকে এসে যেন কোনো এক অপ্সরা, এক সন্ন্যাসীর যেন তপভঙ্গ করে দেয়, তেমনি এ হংস বলাকারা এ ধ্যানরত স্তব্ধতার তপস্যাকে যেন সহসা উড়িয়ে দিয়ে মনকে উতলা করে দিয়ে গেল। সেই তপভঙ্গে তিমির মগ্ন যে গিরিশ্রেণী তারা শিউরে কেঁপে উঠল। দেবদারু বন যেন রোমাঞ্চিত হয়ে ভাবতে লাগলো, এ কি হলো, এ কি হলো। তাই তো তিনি বললেন, ওই পক্ষধ্বনি অর্থাৎ সেই যে পাখার ধ্বনি শব্দময়ী যেন কোনো অপ্সরা রমণী, গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করে। স্তব্ধতা যেন একটা তপস্যায় মগ্ন ছিল, সেই স্তব্ধতার তপস্যা যেন ভেঙে দিয়ে সেই শব্দময়ী অপ্সরী রমণী রূপে হংস বলাকারা মাথার উপর দিয়ে উড়ে গেল। এবং তার কাছে মনে হলো সেই তপভঙ্গে সেই তিমির মগ্ন গিরিশ্রেণীরা যেন শিউরে কেঁপে উঠল। এবং সেই সাথে এই যে পাহাড়ের পাদদেশে দেবদারু বনরা ছিল, তারা যেন রোমাঞ্চিত হয়ে ভাবলো, এ কি হলো, এ কি হলো এগুলো। এরকম একটা অবস্থার যেন সৃষ্টি হলো। তৃতীয় স্তবকে আমরা যাই। এখানে দেখো তৃতীয় স্তবকে তিনি কি বলছেন, মনে হলো এ পাখারে বাণী দিল আনি, শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পর্বত চাহিল হতেই বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশে খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগে। হে পাখা বিভাগী, বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় আর কোনখানে। কি অদ্ভুত এক অবস্থার যেন সৃষ্টি হলো। তিনি বলছেন যে পর্বত অরণ্য ধরণী সন্ধ্যায় নীরব নিশ্চল হয়েছিল, এই সন্ধ্যায় কি হয়, চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। পর্বতের বুকে, অরণ্যের বুকে, ধরণীর বুকে সন্ধ্যা যেন একটা নিস্তব্ধতা নিয়ে আসে এবং চারিদিকে একটা নিশ্চল হয়ে যায়। তখন কবির মনে হলো যেন কি এই পাখিদের পাখার বাণী যেন এক পলকের মধ্যে তাদের অন্তরে অন্তরে বেগের আবেগ যেন
সঞ্চার করে দিল। কাদের অন্তরে? পর্বতের অন্তরে, অরণ্যের অন্তরে, ধরণীর অর্থাৎ এই বসুন্ধরার অন্তরে যেন তরঙ্গের একটা আবেগ যেন এনে দিল, সেই সাথে কবির মনেও। এই যে পাহাড়, এরা তো স্থাবর, পাহাড়, অরণ্য, ধরণী, এরা কি? এরা তো আসলে চলে না, এরা স্থবির, আপাত দৃষ্টিতে এরা চলে না, কিন্তু এই পাখার অট্টহাস্যের তরঙ্গ আঘাতে তাদের অন্তরে যেন চলার একটা আকাঙ্ক্ষা জেগে উঠল। তারাও চাইছে যেন ছুটে চলতে। তাই তো তিনি বলছেন, শুধু পলকের তরেই পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ, পর্বতে চাহিল হতে কি বৈশাখের নিরুদ্দেশ মেঘ। অর্থাৎ সেই যে ছুটে চলা পাখার বাণী পর্বতের মনকে যেন উদ্বিগ্ন করে দিয়েছে, সেও যেন মেঘের মতো উধাও হয়ে যেতে চাচ্ছে। এমনকি মাটির যে শেকড়ের সঙ্গে গাছের পাটা বাঁধা আছে, তারা পাখির মতো এই মাটির বাঁধনে ছিঁড়ে ফেলে যেন পাখা মেলে উঠতে চাইছে। ওই শব্দ লক্ষ্য করে তারাও যেন উড়ে যেতে চাইছে। তারাও যেন বলছে, আমরাও শব্দরেখার পিছন পিছন নিরুদ্দেশ হয়ে যেতে চাই, নিরুদ্দেশ হয়ে যেন আমরা উড়ে চলে যেতে চাই। তাই তো এই যে লাইনগুলো এবার বললে, আমি যেহেতু একবার বিশ্লেষণ করলাম, এইবার কিন্তু বুঝে যাবে। ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশেহারা, আকাশের খুঁজিতে কিনারা, এই সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি এই দূরে উড়ে যেতে চায়। হে পাখা বিভাগী, বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় আর অন্য কোনোখানে, এখানে না ওখানে না, আরও অন্যখানে, আরও অন্যখানে। অর্থাৎ আমি নিরুদ্দেশ যাত্রায় যেন চলে যেতে চাই। এইটাই যেন এই কবিতাটার মধ্যে, এই স্তবকের মধ্যে কবি বোঝাতে চেয়েছেন। এই যে ব্যাপার, তারপরে আসলো কি চতুর্থ স্তবক। পরের স্তবকে আমি দেখি কি লেখা আছে। পরের স্তবকে দেখো, হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি ওই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশে পরে ঝাপটিছে জানা, মাটির আঁধারে নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজে, এই বন চলে আছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হতে অজানায়, নক্ষত্রের পাখার স্পন্দনে চমকেছে অন্ধকার আলোর ক্রন্দনে। এই যে তিনি বলছেন, হে বলাকা, হে হংস বলাকা, হে বলাকা, তুমি মন থেকে স্তব্ধতার, এই যে স্তব্ধতার একটা আবরণ উঠিয়ে একটা দিয়ে গেলে, এই আবরণ যেন একটা মায়ার জালের মতো এসে আমাকে যেন দখল করে নিল, আবেগ জাগালো। তখন আমার কাছে কিছুই আর নিশ্চুপ রইল না। অর্থাৎ হে হংস বলাকারা, তুমি মন থেকে স্তব্ধতার আবরণ যেন উঠিয়ে দিলে। এই আবরণ একটা মায়ার জালের মতো ছিল, এটা আসলে সত্যি না। এই কবিতাগুলো তো গতিবাদের কবি, তিনি বলছেন যে এতক্ষণ যে স্তব্ধতা ছিল, যে নিশ্চলতা ছিল, সেটা আসলে ছিল একটা মায়ার জালের মতো। তাই স্তব্ধতায় ভিতরে যে একটা গতি ছিল, তা আগে আমি বুঝতে পারিনি, দেখতে পাইনি। কিন্তু পাখার শব্দ যখন বেগের আবেগ জাগালো, তখন আমার কাছে আর কিছুই নিশ্চুপ রইল না, সব কিছু সচল হয়ে গেল। আমি শুনতে পাচ্ছি সর্বত্রই কার প্রসারিত পক্ষ যেন আকাশ বিস্তৃত হয়ে উঠছে। তাই আমি দেখতে পাচ্ছি যে তৃণদল যেন মাটির মধ্যে ডানা ঝাপটাচ্ছে, তারাও যেন মাটির আকাশে উঠতে চাইছে। তাই তিনি বললেন, সেই
আমি শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে, অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল, অর্থাৎ গাছপালা তৃণরাও মাটির আকাশে যেন মাটির মধ্যে তারা ডানা ঝাপটাচ্ছে বেড়ে ওঠার জন্য। এ বৃক্ষ তার কী করে, আসলে আমরা কি করি, মাটির ভিতরে বীজ বুনে দেই, তখন যখন তোমরা খেয়াল করবে কবি কত নিখুঁত চিত্র এঁকেছেন। একটা বীজ থেকে যখন অঙ্কুরোদ্গমন হয় তখন প্রথমে দুটো দুটো পাতা ডানার মতন যেন আস্তে 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 মাটির ভিতরে মেলে এবং আস্তে আস্তে মাটি ফুঁড়ে উপরে ওঠে, অর্থাৎ মাটির আকাশে তারা যেন উড়তে চায়। তাই বলছে তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধারে নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। প্রত্যেকটা বীজকে তিনি এক একটা বলাকা বলে সম্বোধন করছেন। তাই তিনি বলছেন মাটির আকাশে যেন তৃণদলটা দানা ঝাপটাচ্ছে, কেন, তারা মাটির আকাশে উঠতে চাচ্ছে। মাটির নিচে যে বীজের বলাকারা যেন প্রাণের চঞ্চলতায় অঙ্কুরের পাখা মেলেছে, তারাও কিন্তু উঠছে। তৃণের দলও যেন এক একটা বলাকা, তারা মাটির আকাশে ডানা মেলে চলছে। এই সব কিছুই আজ কবির কাছে বলল যে অব্যক্ত রইল না, অজানা রইল না। আবারও তিনি বলছেন এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হতে অজানায়, নক্ষত্রের পাখার স্পন্দনে, চমকেছে অন্ধকার আলোর ক্রন্দনে। অর্থাৎ এই যে হিমালয় পাখির, এই যে পৃথিবীর নীড়, এই যে হিমালয় পৃথিবীর নীড় থেকে আপন একটা অগ্নিপক্ষ বিস্তার করে যেন আকাশে এরা উঠছে। এই পাহাড়ও চলবার পথে একদিন ক্ষয় হতে হতে পাহাড় কোথায় যাবে তার কোনো ঠিকানা থাকবে না। এই বনও মুক্ত পাখা মেলে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে, এক অজানা লোক থেকে যেন অন্য একটা অজানা লোকে ক্রমাগত চলছে। প্রকৃতির সব বস্তুই আসলে উঠছে, তাদের পাখার স্পন্দনে অন্ধকার যেন চমকে উঠছে। শিশুর কান্নার মতো নক্ষত্র বিন্দুতে যেন আকাশের কান্না ছড়িয়ে পড়ছে। শেষ লাইনটিতে উনি সেটাই বলতে চেয়েছেন। দেখো এইবার আরও স্পষ্ট করে বুঝবাম, এইবার পড়ছি। এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হতে অজানায়, নক্ষত্রের পাখার স্পন্দনে, চমকেছে অন্ধকার আলোর ক্রন্দনে। অর্থাৎ তারা এই প্রকৃতির সব বস্তুই মূলত উঠছে, তাদের পাখার স্পন্দনে অন্ধকার যেন চমকে কেঁদে উঠছে। শিশুর কান্নার মতো নক্ষত্র বিন্দুতে যেন আকাশের কান্না ছড়িয়ে পড়ছে। এরপরে আমরা পরের প্যারাটে যাচ্ছি। কি বলছেন দেখো, শুনিলাম মানবের কত বাণী, দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে, এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে। কোন পার হতে কোন পারে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এই গানে, হেথা নয় অন্য কোথাও, অন্য কোথা, অন্য কোনোখানে। এবার আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝে গেছো তিনি কি বলে, শুনিলাম মানবের কত বাণী দলে দলে। অর্থাৎ এই প্রকৃতিতে তো অনেক কিছু দেখলাম, এবং প্রকৃতিতে আমি দেখলাম যে পর্বত অরণ্য স্তব্ধ হয়ে নেই। পর্বত বলো অরণ্য বলো কোনো কিছু কিন্তু স্তব্ধ হয়ে নেই, তারা কিন্তু চলছে। আমরা জানি যে পর্বতের প্রাণ আছে, ধীরে ধীরে পর্বত উঁচু হয়, পর্বতের ক্ষয় হয়, কত পাথর পর্বতের গায়ে থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে পিষ্ট হয়ে হয়ে তারা পলিমাটি হয়ে সাগরে চলে যাচ্ছে। এভাবে পর্বত কিন্তু দিনে দিনে
বাড়ে, পর্বতেরও প্রাণ আছে, বৃক্ষের প্রাণ আছে, অরণ্যেরও তাই প্রাণ আছে। অতএব এ পৃথিবী তো স্থবির না। তাই তিনি বলছেন যে প্রকৃতিতে তো দেখলাম যে পর্বত, অরণ্য কেউই আসলে স্তব্ধ হয়ে নেই, তারা কিন্তু মূলত চলেছে। তেমনি মানুষের মতো মানুষের যত আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তারাও এই যে লোকালয়ের তীরে তীরে এক শতাব্দী থেকে অন্য শতাব্দীতে, এক যুগ থেকে অন্য যুগে যেন তারা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। মানে কোন অস্পষ্ট একটা অতীত মানুষের এই যে ভাবনা ধারায়, সেই ভাবনা কামনার জন্ম হয়েছে, কিন্তু তারা সেই আশ্রয় ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎকালের যে বাসা কোথায় সেটা তারা জানে না, কারণ তারা বিভাগী। কিন্তু কবি অনুভব করছেন যে মানুষের চেষ্টা, বাণী, ইচ্ছা, চিন্তা, মানুষের এই যে কর্মস্রোত দলে দলে আকাশ পূর্ণ করে চলেছে। মানুষের এই যে অপূর্ণ অশ্রুত বাণী অতীত হতে যাত্রা করে চলেছে। কবি বলছেন, আমি শুনলুম তারা যেন বলাকার পাখার শব্দে জাগ্রত হয়ে উঠেছে। এবং তিনি বলছেন যে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে, ধুনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে, হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। অর্থাৎ কবি বলছেন যে আমার অন্তরের ভিতরে প্রবেশ করেও আমি দেখলাম যে আমার মনের বাসা ছাড়া যে পাখি, অর্থাৎ বিভাগী পাখি আলো অন্ধকারের মধ্য দিয়ে যেন অবিশ্রাম এরা যেন ছুটে চলেছে। যা কিছু গতিশীল, যা কিছু উড়ে চলেছে, তাদের সহযাত্রী হয়ে অসংখ্য পাখিদের সঙ্গে এর কোন দিকে যে এরা চলেছে সেটা কেউই জানে না। কিন্তু কবি বলছেন, আমি বসে বসে নিখিলের এই পাখার ঝাপটা আসলে সত্যি এখানে বসে শুনতে পাচ্ছি। সমস্ত আকাশ পাখির এই বাণীতে যেন ভরে গেছে। কি সেই বাণী? এখানে নয়, এইখানে নয়, এই বাসায় আসলে থেমে থাকবার বিষয় এটা না, আর এক জায়গায় যেন যেতে হবে। অর্থাৎ আমরা চারিদিকে যেন এই বলাকার এই বার্তাই যেন শুনতে পাচ্ছি। তাই তিনি শেষ লাইনটা অপূর্ব, হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে, কোনো এক জায়গায় যেন স্থবির হয়ে থাকার কোনো হুকুমই আমাদের নেই। অর্থাৎ যেখানে অরণ্য চলছে, পাহাড় চলছে, আপাত দৃষ্টিতে যেগুলোকে আমরা স্থবির মনে করছি, কিন্তু প্রকৃতপক্ষে এরা কিন্তু কেউই স্থবির না। এই জিনিসটাই কবি যেন এখানে আমাদেরকে এই বলাকা কবিতাটার মধ্য দিয়ে বলতে চেয়েছেন। এই বলাকা এই কাব্যটা আমি আগেও বলেছি, আবার একটু মনে করে দিচ্ছি যে এটি কি বাংলা 1322 সালের সবুজপত্র পত্রিকাতে তিনি কিন্তু বলাকা নাম দিয়ে প্রথম প্রকাশ করেছিলেন। হ্যাঁ, অর্থাৎ এই যে বলাকা এই কবিতাটার বিষয় এবং নাম থেকেই তিনি কিন্তু বলাকা কাব্যের নামকরণ করেছেন, এবং বাকি কবিতাগুলো এই বিষয়ের উপর ভিত্তি করে তিনি লিখেছেন। অর্থাৎ যাযাবর পাখির ঝাঁক অনন্ত আকাশপথে যখন উড়ে যাচ্ছিল, এই উড়ে যাবার সময় যেন কবিকে স্মরণ করিয়ে দিয়ে গেল যে জগতের সমস্ত কিছুই আসলে যাযাবর, চলমান, প্রাণ থেকে জড় পদার্থ পর্যন্ত সবার মধ্যেই একটা সঞ্চিত
গতির আবেগ রয়েছে, যে গতিবেগ কবি রবীন্দ্রনাথ আবাল্য যেন তার অন্তরে তিনি অনুভব করছিলেন, সেটাই তিনি তার নানা কবিতায় নানা সময়ে তিনি প্রকাশ করে কিন্তু আসছিলেন। সেই গতির বাণী যেন আজ এই ঝিলম নদীর তীরে এই বিবাগী পাখিরা যেন তাকে সেই বাণী যেন বলে দিয়ে গেল যে আসলে এই নিরুদ্দেশ যাত্রাই আসলে সত্যি। এবং সেই জন্য কিন্তু এই কবিতাটিকে অনেক সমালোচক বলেছেন যে কবিতাটি হচ্ছে একটা নিখিল জগতের তীর্থযাত্রার জয়গান হিসেবে গুরুত্ব পেয়েছে। কবি রবীন্দ্রনাথ দেশ এবং কালের বাইরে, লোকান্তরে এবং কালান্তরে এই যে নিজেকে প্রসারিত করে বিশ্বজগতে যে চিরন্তন একটা গতিক্রিয়া আছে সেটাই অনুভব করেছেন। তার মন সেই বিভাগী হংস বলাকার যাত্রা দেখে সেই যে প্রাচীন ঋষির মতোই যেন উদাত্ত স্বরে তিনি যেন বলেছেন যে শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্রগণ, হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে সকলের যাত্রা যেন সকলকে যাত্রা করে চলতে হবে। কারো কোথাও স্থির হয়ে এক জায়গায় গণ্ডিবদ্ধ হয়ে একটা সংকীর্ণ সীমার মধ্যে বন্দি থাকার যেন কোনো হুকুম আসলে আমরা পাইনি, অথচ আমরা কি নিশ্চিন্ত মনে এক জায়গায় বসে জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই যে মানুষের নিরন্তর যে একটা চলবার যে একটা আহ্বান, সেটা রবীন্দ্রনাথ আবাল্যকাল অনুভব করেছেন। বিভিন্ন কবিতার মধ্যে তিনি শুধু বিভাগী এই কি বলে ঘর ছাড়া বাউলদের তিনি খুব বেশি প্রশংসা করেছেন, প্রাধান্য দিয়েছেন। আসলে যে বিচরণ করে, আমরা জানি যে কথা আছে, মহৎ লোকেরা বলেন যে বিচরণ করে তার প্রতি পদক্ষেপে যেন পুষ্প নাকি প্রস্ফুটিত হয়ে তার আত্মাকে নিত্য দিনে দিনে এইভাবে তার আত্মা দিনে দিনে বড় হতে থাকে এবং সে প্রতিদিনই বৃহত্তের একটা ফল লাভ করে। যে পথ সম্মুখে নিত্য উন্মুক্ত তাহাতে যে বিচরণ করে, রবীন্দ্রনাথ তার এক জায়গায় তিনি নিজেই এরকম বলেছেন যে পথ সম্মুখে নিত্য উন্মুক্ত তাহাতে যে বিচরণ করে তারই আসলে জয় হয়। অতএব আমরা এই বলাকা বা ৩৬ নম্বর কবিতাটার মধ্যেই বলাকা কাব্যের পুরো মূল ভাব যেন দেখতে পাচ্ছি। এখানেই যেন তিনি সেই যে একটা বাণী আছে যে এটা আমরা শুনে এসেছি যে ব্যাপারটা কীরকম, সমস্ত বিশ্ব শক্তি ও বিশ্ব চেষ্টা যেন আকুল স্বরে চিৎকার করে বলছে কি এইখানে থামলে চলবে না, কি করতে হবে, চলো চলো চলো, অর্থাৎ চড়ুই বেতি চড়ুই বেতি। এই যে স্তবটা স্তুতিটা, এটাই কিন্তু এই বলাকা কাব্যের মূল মন্ত্র। যে কথা প্রাচীন ঋষিরা বলে গিয়েছিলেন সে কথা যেন রবীন্দ্রনাথ ঋষি হয়ে আমাদেরকে এই বলাকা কাব্যের মাধ্যমে শুনিয়ে গেলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা ভালো থাকো। আশা করি কবিতাটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটা বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।